যে বিষয় নিয়ে কথা বলবো সেটি গত ক্লাসে আমরা একটু ইঙ্গিত দিয়েছিলাম। সে বিষয়টি বোর্ডও লেখা আছে, তাইলে আমরা এখন বোর্ডের দিকে দৃষ্টি নিবদ্ধ করি। আজকে আলোচ্য বিষয় হল একটি গল্প, আহ্বান, যার লেখক বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়। এই গল্পটি একটি ছোট গল্পধর্মী রচনা। ছোট গল্প আমাদের প্রথম পত্রে যে কয়টি গল্প আছে সবগুলি ছোট গল্প, তবে গল্পের ধরন ধারণ, আকৃতি প্রকৃতি, বৈশিষ্ট্য সবগুলি ছোট গল্পের বৈশিষ্ট্য ছোট গল্পের অন্তর্ভুক্ত। সেই জন্য এই গল্পটি একটা ছোট মাপেরই একটি গল্প বলা যায়, কিন্তু ছোট মাপের গল্প হলেও আমরা দেখতে পাই এই 3-4 পৃষ্ঠার একটি গল্প, 4-5 পৃষ্ঠার একটি গল্প। তো এই গল্পে যে বিষয়টি গল্পকার গল্পনাসিক তুলে ধরেছেন সেই বিষয়টি হলো, এখানে 3টে বিষয় চমৎকারভাবে ফুটে উঠেছে। সেই 3টি বিষয় হলো আমি একটু বলে দিচ্ছি, বোর্ডে লিখে দিচ্ছি। ধর্মের ভেদাভেদ, উদার মানবিকতা, অসাম্প্রদায়িক চেতনা, ধর্মের ভেদাভেদ তথা ধর্মের সংকীর্ণতা, ধর্মের সীমাবদ্ধতা, যে ধর্ম আমাদেরকে উন্নত চরিত্র, উন্নত আদর্শ গঠনে সহায়ক, সেই ধর্ম মতের বাইরে গিয়ে মানুষের জন্য কাজ করা এবং মানুষের কাছে যাওয়া, মানুষের সহানুভূতি পাওয়া, সেই বিষয়গুলি এই গল্পে আমরা দেখতে পাই। আমরা আলোচনা শুরু দেখি আহ্বান গল্পে লেখা করেন বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়। আমরা জানি বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায় একজন অত্যন্ত প্রচন্ড মেধাবী ছাত্র ছিলেন। তিনি দরিদ্র পরিবারে তার জন্ম। তিনি তার মামার বাড়িতে বাল্য এবং কৈশোরকাল কাটিয়েছেন। তার পরিচিতি যদি আমরা দেখতে পাই, জানতে চান, তাহলে বলতে পারি তার জন্মস্থান হলো, জন্ম তারিখ হলো 12 সেপ্টেম্বর 1894। পশ্চিমবঙ্গের 24 পরগনা জেলার মুরারিপুর গ্রামে তার বাবার বাড়ি। আর তার পিতৃনিবাস হলো একই জেলা ব্যারাকপুর গ্রামে। তিনি 1914 সালে এসএসসি পাস করেন এবং 1916 সালে এইচএসসি অর্থাৎ আইএ ইন্টারমিডিয়েট আর্টস থেকে পাস করেন। এই দুই শিক্ষা
শিক্ষা জীবনের সনদেই তিনি প্রথম স্থান লাভ করেন, ডিস্টিংশন সহ তিনি প্রথম স্থান অধিকার করেন এবং তিনি 18 সালে বিএ পাস করেন। তিনি দীর্ঘদিন তিনি শিক্ষকতা পেশায় নিয়োজিত ছিলেন এবং তিনি দেখা গেছে কলকাতার শিক্ষা জীবন থেকে তিনি মাঝে মধ্যে নীরবে নিবৃত্তি গিয়ে এই শহর থেকে গ্রামের দিকে গিয়ে তিনি কিছু সময় কাটিয়েছেন, সময় অতিবাহিত করেছেন। এই করার সময় এই অবস্থানের প্রেক্ষিতেই তিনি গ্রাম বাংলার প্রকৃতি আর পল্লী বাংলার প্রকৃতির স্বরূপ রহস্য উন্মোচন করতে তিনি প্রয়াসী হয়েছেন। আমরা তার একটা গল্প, তার একটা প্রবন্ধ পড়েছি, দিবাবসন। এটা আমাদের সম্ভবত মেট্রিক 19 ছিল এরকম দিবাবসন। সেখানে দেখছি গ্রামীণ পর্যায়ে গ্রামীণ পরিবেশের যেসব শস্য, ফুল ফল, লতা পাতা, গাছপালা, এগুলি যে সুমিষ্ট গন্ধ এবং তার যে অনুভূতির গভীরতা, সেখানে তার সেই বিষয়গুলি প্রকট হয়ে দেখা দিয়েছে। আমরা এই গল্পে আমরা এই তিনটা জিনিসেরই সন্ধান পাই। সেটা হলো এই উদার মানবিকতা, অসাম্প্রদায়িক চেতনা, ধর্মের ভেদাভেদ। কিন্তু ধর্মের বলতে আমরা যে বিষয়টা বুঝি যে আমরা বলি মুসলমান ধর্ম, আবার আছে সনাতন ধর্ম, হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান, আর অন্যান্য ধর্ম আছে। এই ধর্মের গণ্ডিতে বসবাস করে আমরা সংকীর্ণের মধ্যেই অনেকেই থাকি, বসবাস করি। কিন্তু এই ধর্মভেদ ভুলে গিয়ে উদার মানবিকতার দৃষ্টি নিয়ে যদি আমরা মানুষের সাথে উঠা বসা চলাফেরা করি, মানুষের সাথে সম্পর্ক গড়ে তুলি, তাইলে কি সমাজের ব্যক্তি সমাজ কিংবা ব্যক্তি পরিবার সমাজ কিংবা রাষ্ট্রীয় সমাজ ব্যবস্থা কিংবা বৈশ্বিক সমাজ ব্যবস্থার মধ্যে অনেক পরিবর্তন আসে, অনেক কল্যাণ সাধিত হয়। আমরা দেখতে পাই এই গল্পে একটি চরিত্র রয়েছে বুড়ি। বুড়ি হলো আমরা একটু তাকে জমিন করাতে স্ত্রী। জমিন করাতে স্ত্রী আর দিল হাসদাকাটার বউ গোপাল। গোপাল গল্পের নায়ক। আমরা দেখতে পাই লেখক অর্থাৎ নায়ক তিনি শহরে পড়াশোনা করে চাকরি নিয়েছেন, শহরে থাকতেন এবং তার পরিবারে, তার গ্রামের বাড়িতে আর কেউ ছিল না। তার বাবা মা, ভাই বোন, আত্মীয় স্বজন কেউ তার গ্রামের বাড়িতে ছিল না। তার বাড়ির পাশেই তার এক বাবার বন্ধু চক্রবর্তী অর্থাৎ তার বাবার বন্ধু। তিনি দীর্ঘদিন পর লেখাপড়া করে চাকরি করার পর বেশ কিছুদিন পরে তিনি গ্রামের বাড়িতে গিয়েছেন। গ্রামের বাড়িতে গিয়ে দেখেন প্রথমে তার সাথে পরিচয় হয়, দেখা হয় চক্রবর্তী মহাশয়ের সাথে। এই চক্রবর্তী মহাশয় পরিচয় হতে চক্রবর্তী মহাশয় তাকে সহানুভূতি দেখেন এবং তার জন্য অনেক আশীর্বাদ করেন। শেষ অবধি এই চক্রবর্তী মহাশয় তাকে অনুরোধ করলেন যে বাবা, তুমি তো তোমাদের তো বাড়ি ঘর নেই, ঘর চলা নেই, তুমি একটু আমি ঘর করে দেই, সেগুলি দিয়ে তুমি একটি ছোট্ট করে একটি ঘর তৈরি করো। তো সেগুলো ঘর করবো কিভাবে, যে আমি সামান্য কয়েক টাকা মাইনে পাই, সেই মাইনে দিয়ে বাড়ি ঘর করা তো কঠিন কাজ। তো চক্রবর্তী মহাশয় বললো ঠিক আছে, আমি তোমাকে বাস করি, এনে দিল, সরকার করে দিব, তুমি একটি ঘর উঠাও, চালাঘর তৈরি করো। তো সেই অনুসারে এই চক্রবর্তী মহাশয়ের সহযোগিতায় তিনি গ্রামে একটি চালাঘর তৈরি করলেন। তারপর
মাঝে মধ্যে তিনি গ্রামের বাড়িতে যান, যাওয়া শুরু করছেন। কিছুদিন পরে ছুটি ছাড়া যখন হয় তখন তিনি বাড়ি যান, শহরে কাটা বাড়িতে গ্রামের বাড়িতে যান। সেই গ্রামের বাড়ি থেকে বেশ কিছুদিন পরে গেলেন, একবার ঘর করার পরে জায়গা যাওয়াতে তিনি নিয়ে দেখলেন এই যে বুড়ি নামক মহিলাটি জমিদার স্ত্রী, অনেক বয়স্ক লোক, বা 60 বা 70 বছর বয়স এমন অনুমানবে। তো গিয়ে একটি আম বাগানের পাশে তাকে তিনি দেখতে পেলেন। তো তিনি বললেন, বুড়িকে কে তুমি? তার পরিচয় জানতে চাই। তখন তিনি বললেন যে আমি এই আমার স্বামী অমুকে, হ্যাঁ স্বামীর নাম বলতে নেই, হ্যাঁ তাইলে স্বামীর নাম বলবো আমি জমি কপক করাকে স্ত্রী, জমির নাম বলতে আমি তার স্ত্রী, অমুকের নাম দিয়ে বললো। তো তখন সে বাড়িতে গিয়ে কয়েকদিন ছিলেন। তারপর দিন সকালে গোপাল যখন বাড়িতে যায়, বাড়িতে গেলে তারপর তিনি বুড়ি এই সকালবেলায় গিয়ে কিছু না কিছু তার জন্য নিয়ে যেতেন। প্রথম একবার যখন তিনি যান ঘর করার পরে তখন তিনি দেখলেন যে তার স্ত্রী জমি করবেন স্ত্রী বুড়ি তার জন্য কাপড়ে বেঁধে সেরা মলি একটা কাপড়ের মধ্যে বেশ কয়েক টুকরা আম তার নিজস্ব বাগানের আম নিয়ে গেছেন তাকে খাওয়ানোর জন্য। তো গোপাল প্রথমে নিতে চায় নাই, তারপরে পিড়াপিড়ি করে সে বললো আপনি খাও, আমি অনেক করা মিষ্টি। তো যাক খাইছে। তারপর দিন আবার একদিন গেছে, আরেকদিন গেছে দিয়ে দুধ নিয়ে গেছে। তো সকালবেলা এই খট্ট করে ডাকে গোপাল করে ডাকে, অর্থাৎ গোপাল কিন্তু তার আসলে এবং সহানুভূতি এবং স্নেহ ছিল অত্যন্ত বেশি। সেই টানে স্নেহের বন্ধনে সে এই গোপালের কাছে বিভিন্ন সময় বিভিন্ন জিনিসপত্র নিয়ে যেতেন। আর গোপাল তাকে কিছু টাকা পয়সা দিতেন, কিন্তু বুড়ি এই টাকা পয়সা নিতে নারাজ ছিল, রাজি হতো না। পরে রাগ বিরাগ করলে পরে সেই গোপাল বুড়ি কিছু টাকা পয়সা নিত। যাক তারপরে এইভাবে কয়েকবার আসতে হয় সেই গ্রামে, এবং বুড়ির সাথে তার একটা আত্মিক সম্পর্ক হয়ে গেছে। গ্রামের বাড়িতে গেলে দেখো তার সাথে দেখা করে। এরপর দেখা করে শেষের দিকে দেখা গেলেন যে বুড়ি অসুস্থ, বেশ কয়েক বছর যাওয়া হয় নাই, 1-1 বছর যাওয়া হয় নাই। পরে গেল তিনি গ্রামে গেছেন, গাড়ির গ্রামে গিয়ে বাড়িতে শুয়ে আছেন। তো তিনি যখন কলিকাতার স্ত্রীর খবর পাইছেন, অথবা তার হাজরাবেটি তার পাশেই তার বাড়িতে থাকবে না বউ, একটা মেয়ে, তার জামা ছিল হাজরাবেটা, মহিলার নাম ছিল হাজরাবেটা, বউ তার নাম। সে খবর নিয়ে গেল তাকে আনার জন্য। যে গোপালকে বললো, যে গোপালকে আসতে বললো, বুড়ি জমির স্ত্রী অর্থাৎ বুড়ি তাকে পাঠাইলো গোপালকে যাওয়ার জন্য, দেখার জন্য, যে হয়তো তুমি থেকে আমি অসুস্থ, আমাকে যেন সে দেখতে আসে। তো সেই কথা অনুসারে এই গোপাল একবার তাকে দেখতে গেল, গিয়ে দেখতে তার অবস্থা খারাপ। তখন এই গোপালের কথা শুনে গোপালকে দেখে যে সহস্য মদনে কি নড়চড় করে আটকাট বেঁধে উঠলো, এবং তার হাজরা বউকে তার নাতনিকে বললো একটা চাটাই বানিয়ে বিছিয়ে দিতে। সে তার জন্য তাকে বসার জন্য একটা চাটাই তৈরি করেছিল। চাটাইটাও তখন পুরান হয়ে গেছে, মলিন হয়ে গেছে। তখন সে তার প্রতি শুনে বললো যে তুই এতদিন পরে আসছো, তুই এতদিন পরে আসছিস, হ্যাঁ তোর জন্য যে চাটাইটা রেখেছিলাম বসার জন্য, সেই চাটাইটা পুরান হয়ে গেছে। যাকে এদের কিছু কথাবার্তা বলে, এই সহানুভূতিশীল কিছু কথাবার্তা বলে তাদের মধ্যে এই সময় জবাব করতে। তারপর লেখক চলে গেলেন, ছুটি শেষ হলো, লেখক চলে গেলেন, অর্থাৎ এই গোপাল চলে গেলেন আবার শহরে, ছুটি শেষ হলো। তার বেশ কিছুদিন পরে আবার তিনি গ্রামের বাড়িতে আসলেন। এসে তিনি গ্রামে যখন ঢুকলেন তখন দেখতে পেলেন, তখনই দেখা হলো পরশু সর্দারের স্ত্রী পরশু সর্দারের স্ত্রী দিগম্বরীর সাথে বললো। কিন্তু ইতিমধ্যে একটি অঘটন ঘটে গেছে যে তিনি যেদিন গেছেন, সকালে গেছেন, সেদিন তার আগের দিন রাত্রে জমিদারের স্ত্রী মারা গেল। ইতিপূর্বে এই গোপালের সাথে তখন শেষ আবেদনটা ছিল, আহ্বানটা ছিল যে গোপাল আমি যদি মরি তুই আমার কাপড় কিনে দিবি। তারপর যে ঠিকই গোপাল আসলো বাড়িতে, সে মারা গেল, এই স্ত্রী মারা গেল। গোপাল তারপর দিন সকালে আসলো, এসে এই খবরটা পেয়ে যে সে মারার সময় বারবার সে গোপাল বলে ডাকছিল, এবং গোপালের সাথে আর
এই মুহূর্তে দেখা হয়নি। তখন গোপাল গিয়ে এই দিগম্বিনী দিগম্বিনী পরশু সন্তান স্ত্রী দিগম্বিনীর স্ত্রীর সাথে যখন দেখা দিগম্বিনী তাকে বলল, দিগম্বিনী তাকে বললো যে তোমার এইভাবে আহ্বান করছে, তোমাকে ডাকছে, তোমার ডাকছে পায় না। তখন সে হাজরা বেটার জামাই আসলো, আসাতে সে তাকে কাফনের টাকা দিলেন, কেনার জন্য একটা টাকা দিলেন, সেই টাকা নিয়ে আসলো কাফন শুনলো। তারপর দুপুরের পরে তাকে যেতেও বললো ওখানে। হাজরা বেটার স্বামী বললো যে তুমি এখানে আইসো, যে দুপুরের পরে তাকে দাফন কাফন করা হবে, তার দাফন করবে। তো এখানে দেখা যায় একটা জিনিস স্পষ্ট, যেটা বলছেন যে উনি হলেন গোপাল হলো হিন্দু ধর্ম, সনাতন ধর্ম, হিন্দু ধর্ম আর হাজরা বেটার বই হলো মুসলমান। কিন্তু এখানে দেখো দুই মেরু, ধর্মীয় দিক থেকে দুই মেরুতে দুইজনের অবস্থান, কিন্তু সেখানে এই ধর্মব্যাপারটা ভুলে গিয়ে গোপালের সাথে হাজরা বেটার বউর যে আত্মিক সম্পর্ক, আত্মার সম্পর্ক, টান আহ্বান, সেই বিষয়টা কিভাবে পরিস্থিতি হয়ে উঠেছে সেখানেই সেই জন্যই বলেছে এখানে যে উদার মানবিকতা, এই গল্পটা কি উদার মানবিক ব্যাপারে আবেদনে কি পরিপূর্ণ একটি গল্প। আবার দেখা গেছে অসাম্প্রদায়িক চেতনা, অসাম্প্রদায়িকতা ওদের তারাও জাগ্রত হয়েছে। শেষ পর্যন্ত ইয়া হয়েছে আর শেষ পর্যন্ত তার গোপালের প্রতিবেশী আবুদাবি হারদাবি সরব বরফ, তার বাবার বন্ধু, তার সহপাঠী সবাই মিলে এই কবর ঘুরে এক করে মাটি দিল। পরে প্রতিবেশী শত্রুমের আহ্বানে তিনি এই গোপালও এই গরিবকে হাজরা বেটার কবরে এক মাটি দিয়ে তার প্রক্রিয়া সম্পন্ন করেছিল। এই গল্পের মূল কাহিনী। আমি যেটা বলছিলাম যে এই গল্পটার মধ্যে আমরা যা জিনিস দেখতে পাই যে উদার মানবিকতা, অসাম্প্রদায়িক চেতনা, ধর্মের ভেদাভেদ, এই তিনটা বিষয়ের ঊর্ধ্বে উঠেই লেখক তার এই গল্পটি নির্মাণ, এই ছোট গল্পটি নির্মাণ করেছেন। এই গল্প থেকে আমরা শিখতে পারি, আমরা দেখতে পাই বা বুঝতে পারি যে ধর্মের যাতা করে, ধর্মের বেড়া করে মানুষ সীমাবদ্ধ থেকে তার সে মুক্তভাবে জীবনযাপন করতে পারে না। কিন্তু এর উপরে উঠতে হলে মানুষকে কি অনুভূতিশীল হতে হবে, মানুষকে জ্ঞান অর্জন করতে হবে, পরস্পরের প্রতি সহমর্মিতা বোধ বজায় রেখে চলতে হবে এবং ধর্মীয় সীমানা বাইরে গিয়ে আমাদের অবস্থান তৈরি, আমরা প্রত্যেকে আমাদের অবস্থান তৈরি করতে হবে। ঠিক আছে প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা এই গল্পটি আজকে যেভাবে করলাম, মূল বিষয় আলোচনা করলাম, তোমরা এই গল্পটা কয়েকবার পড়ে নিবে। গল্পটা পড়তে বেশি সময় লাগে না, আমি পড়ছি দুইবার, দেখছি এখানে এটা হয়তো 15 থেকে 20 মিনিট লাগে। হ্যাঁ, তোমরা কয়েকবার এই গল্পটা পড়বে, বললে যেসব চরিত্রগুলো দেখছি আরো বেশটা চরিত্র আছে, ছোটখাটো চরিত্র, সেই চরিত্রের কথা স্মরণ রাখবে। সেগুলি থেকে আমাদের কি নৈমিত্তিক প্রশ্ন হয়, সেই প্রশ্নের জবাব দেওয়ার জন্য আমাদের প্রত্যেকটা গল্পে আমরা কি সুনির্দিষ্টভাবে, হ্যাঁ সুস্পষ্টভাবে আমাদের ধারণা রাখতে হবে। ঠিক আছে প্রিয় শিক্ষার্থী, আমরা আগামী ক্লাসে এই দুই একটি প্রশ্নপত্র নিয়ে, এই গল্পের দুই একটি প্রশ্নপত্র নিয়ে কথা বলবো। আল্লাহ হাফেজ, ধন্যবাদ সবাইকে।